যখন বাড়িতে গেলেন, সে বাড়িতে সাপ বসবাস করে, সাপ, ঘুষি সাপ, অজগর সাপ, সাপ বসবাস করে বাড়িতে। বাড়ির ছাদে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। আপনারা দেখেছেন এই ছবিটা, বাড়ির ছাদে জঙ্গল হয়ে গেছে। এই ছবি দেওয়ার পরও আমাদের মূলধারা ইসলামীকরণ নেতৃবৃন্দ আসেনি যে এই লোকের বাড়িতে গিয়ে আমরা তার খোঁজ খবর নিই, তার বাড়িটা নির্মাণ করে দিই। জুলাই যুদ্ধ রাত পর্যন্ত জুলাই যুদ্ধের খবর নেয় নাই। জুলাই যুদ্ধ যখন সফল হয়ে গেল, এবার আমরা যুদ্ধের খবর নিব, এবার আমরা আমাদের চিকিৎসা নিব। কেন এটা আগে বলেন নাই কেন? আমার ভাইরা, আজকে বড় একটা মানবিক বেতনের জায়গা থেকে আমরা এসেছি। আমি জানি এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমি বারবার চাই যে রাষ্ট্রের সাথে সমন্বয় করে এই কাজগুলো হওয়া উচিত। ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছে? অর্থাৎ এটাকে বলা হয় বিচারিতা, দ্বৈত নীতি। এই বাংলাদেশে সর্বহারাদের নাম আপনারা জানেন, সর্বহারাদের যে বিশাল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, এবং বাংলাদেশে প্রথম সশস্ত্র কর্মকাণ্ড ঘটে হাসানুল গিনুর বাহিনী গাজত। হাসানুল গিনু সে সময় শেখ মুজিব যখন ক্ষমতা ছিল, প্রথম আওয়ামী লীগ বাংলা স্বাধীন হওয়ার পরে, তখন হাসানুল ছিল জঙ্গি নেতা ছিলেন, সেকুলার জঙ্গি ছিলেন, কমিউনিস্ট। এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে সশস্ত্র যেটা কাজ হয়েছিল সেটা কমিউনিস্টের পক্ষ থেকে হয়েছিল, এবং এখনো পর্যন্ত তাদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আপনারা দেখবেন এই পলাতক আওয়ামী আমলের ফ্যাসিজমের যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার নামে ওয়েবসাইট সার্চ করে পাবেন, এবং তার আগে যারা ছিল শত শত পিকচার আপনারা পাবেন যে সাবেক সর্বহারা এদেরকে মূলধারায় ফিরিয়ে আনা হয়েছে, তারা অস্ত্র জমা দিচ্ছে। এরকম র্যাবের প্রধান বেনজির সাথে সর্বহারাদের ছবি আছে, হাজার হাজার বিপুল পরিমাণ অস্ত্র তারা জমা দিয়ে তারা মূলধারায় ফিরে আসতেছে। তার মধ্যে তাদের হাতে অস্ত্র ছিল তাদের কাছে। আমার প্রশ্ন হলো, ওই সময় আসাদুজ্জামান খান কামালের সাথে যাদের ছবি পিকচার পত্রিকা আসছিল, বেনজিরের সাথে তাদের ছবি আসছিল, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, আওয়ামী লীগের রেজিমের সাথে তাদের ছবি আসছিল, সর্বহারাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, এবং বলা হচ্ছে তারা মূলধারে আসছে। ওরা এখন কোথায়? সাবেক সন্ত্রাসীরা কোথায়? সর্বহারা জঙ্গিরা কোথায়? এদের হিসাব না নিয়ে এখন বলা হচ্ছে কি জানেন, যে কারাগার থেকে মুক্ত হচ্ছে এই সমস্ত জঙ্গিরা কোথায় আছে। এটা নিয়ে আমাদের ডিজিএফ এর মাথা খারাপ, এনএসএ, এসবি, ওরা টেনশনে পড়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হেফাজত ইসলামের আমার একাধিক নেতৃত্ব এখানে আছে। এখানে আমার ভাই মুসা বিন এজাহার হেফাজত ইসলামের সহকারী সচিব এখানে আছেন, আব্দুল্লাহ হামিদ জামাতা এখানে আছেন, এখানে মূলধারা ওলামা ইকরাম এখানে আছেন। আমরা পরিপক্কা, আমরা মূলধারার অংশ। আমরা আগামী দিনে বাংলাদেশের নির্মাতা, আমরা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার। আমরা এই জাতিকে 15 বছর পরিবেশন করেছি, 15 বছর পরিবেশন করেছি জাতিকে। তারপর হাসনাদের জন্ম হয়েছে, এরপরে জাহিদের জন্ম হয়েছে, তারপর আপনাদের জন্ম হয়েছে, তারপর আমরা তার আগে কারা গিয়েছি। আমরা তার আগে আমরা এই সমুদ্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি, তাদের উপর আমরা তাদের বিরুদ্ধে আঘাত দিয়েছি। আমরা ফুট করে আসে এখন কেউ মাস্টারম্যান হয়ে যায়, কেউ স্টেক হোল্ডার হয়ে যায়। কোথাকার কোন স্টেক হোল্ডার, কোথাকার কোন মাস্টার মাইন্ড? 2009 সালে আমি কারাগারে ঢুকেছি, এবং 2023 সালে বের হয়েছে, মাঝখানে দফায় বের হয়েছি, ঢুকেছি। ওলামা ইকরাম থেকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কলমাকে দেওয়া হবে না। এদেশের তরুণ মানে ইসলামের স্পন্দন। ডাকসুতে যেটা হয়েছে, শিবিরের বিজয় হয় নাই, ডাকসুতে বিজয় হয়েছে, গণমানুষের প্রতিবাদের বিজয় হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদের বিজয় হয়েছে, হয়েছে। ওই জন্য সবাই শিবির করেন নাকি? ওঠে সবাই শিবির করেন। মানুষ দেখেছে যে ইনসাফ দরকার, নতুন আওয়ামী লীগের জায়গা যেন নতুন রিপ্লেস না হয়, মানুষ সেটা চেয়েছে। এটা বুঝতে হবে। সুতরাং এখানে এককভাবে আগামী দিনে বাংলাদেশে ভারতীয় মদত নিয়ে, আমেরিকার মদত নিয়ে, চীনের মদত নিয়ে আবার হাসিনা মদত মধ্যে কিন্তু দাঁড়াতে দেওয়া হবে না। এটা আর আপনারাও সতর্ক থাকবেন, আপনারাও সাবধান থাকবেন। টিটিপি নাম শুনলে, আইসের নাম শুনলে দৌড় দেওয়া যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইসব আবেগ কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা স্পষ্ট বলতে চাই, 20 শতাব্দীর মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইফ ও সূরার কথা রাসূলুল্লাহ বলেছেন, তাইফ ও সূরার রোডম্যাপ অনুযায়ী জিহাদ হবে। বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড কিন্তু কোনো জিহাদ পরিচালিত হবে না। এটা মনে রাখতে হবে আপনাদেরকে, এটা বুঝতে হবে। এইটার কোনো দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। এটা যে সমস্ত ভাইয়েরা ভিতরে আছেন, বাইরে আছেন, তাদেরকে মনে রাখতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক বড় দায়িত্ব সেখানে রয়েছেন, আমি তাদের কাছে বলেছি বিষয়টা, যে হ্যাঁ একটা দুটো ঘটনা ঘটে, কিন্তু একজনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বিগত রেজিম, বিগত গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করে আরো 10 জনের নামে তারা জঙ্গি সাজিয়েছে। তারা আমার কথা হলো, এখানে আমাদের সামনে পথ হচ্ছে কোরআন সুন্নাহর পথ।
এটা আমি রাষ্ট্রকে বলতে চাই। রাষ্ট্রীয় আইনে কোনো বিষয় সেটা অপরাধ বলে রাষ্ট্র যদি গণ্য করে থাকে, আল্লাহর আইনে কিন্তু সেটা কিন্তু অপরাধ না, কিন্তু বলে দিচ্ছি আমি। আমার ভাই, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছেন, আল্লাহ রসুলের উলঙ্গ ছবি যারা ছেড়েছেন, নাউযুবিল্লাহ আমি জানি, যারা আম্মা আয়েশার উলঙ্গ ছবি ছেড়েছে, মুসলমানদের ঘর জন্ম হই, কোনো হিন্দু করলে, বৌদ্ধ করলে, খ্রিস্টান করলে আমরা কি বলতাম? সে অন্য ধর্মের লোক, সে আমাদের নবীকে গালি দিবে, স্বাভাবিক। এটা আমরা হয়তো বরদাস্ত করতে পারি। মুসলমানের ঘর জন্ম হয়ে মুসলমান নাম ধরে, হ্যাঁ, তার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, ট্রেডিশনাল মুসলিম, তার বড় এসে রসুল্লাহ, আম্মা আয়েশা হযরত জাইনবের উলঙ্গ হিসেবে ছাপতেছে, ওই সমস্ত লোকের বাঁচার অধিকার আছে নাকি? আছে না বাঁচার অধিকার? আপনারা এটা অপরাধ, রসুল্লাহ কিন্তু সেটা অপরাধ না, কিন্তু এটা শাস্তি দেওয়া না। ছাড়তে হবে আমাদের আশেক রসুলদেরকে। আজকের এই মঞ্চকে দাবি করতেছি, এই আশেক রসুল রাষ্ট্র কোনো ক্ষতি করে নাই। তার আগে সংসদ ভবনকে বোমা ছিল নাকি? আশেক রসুলটা বঙ্গবন্ধু বোমা ছিল, আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছিল, বিএনপি নেতাকে হত্যা করেছিল, কোন আর্মিকে হত্যা করেছিল। আপনাদের লজ্জা থাকা উচিত। পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসী আপনি পাটকেল মানে আপনাদেরকে, তাদেরকে জঙ্গি বলার সাহস নেই। আশেক রসুল যারা আপনাদেরকে আচরণ মানে নেই, এই রাষ্ট্রে কোথায় আচরণ মেরেছে আমার আশেক রসুলরা? সাইমন কাগিয়ে হাত দিয়েছে, তারপর আরাফাত কাগিয়ে হাত দিয়েছে, মওলানা শেখ ফরিদ কাগিয়ে হাত দিয়েছে, মওলানা আব্দুল হাই কাকে হত্যা করেছে? কোন আর্মিকে, কোন পুলিশকে, কোন আওয়ামী লীগকে, বিএনপিকে? অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের সাথে আল্লাহর মদত রয়েছে, আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে এই বাংলাদেশে। আল্লাহর কুদরতে হাত কাজ করতে দেবেন, দুর্বল ভাববেন না। আমেরিকা ভারতের উপর ভরসা করবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের এ হলো চিহ্ন হলো যারা মুসলমানদেরকে বাদ দিয়ে কাফিরদের উপর নির্ভর করে। এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে, ভারতের উপরে। ভারত খোদা, চীন খোদা আমাদের রক্ষা করতে পারে নাই। নতুন করে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা রাখবেন, আমেরিকাকে বাবা রাখবেন, সেই বাবা তার গোলামকে কারজাইকে ছেড়ে দিয়েছে, আশরাফ গানকে ছেড়ে দিয়েছে। আশরাফ গানি রক্ষা করতে পারে না আমেরিকা। গোলামি করবেন, ওরা আপনাকে রক্ষা করবে না। গোলামি আল্লাহ করবেন, আল্লাহ পরীক্ষা ফেলবে, কিন্তু কিস্তি কিন্তু ডুববে না। কিস্তি ঢেউয়ে তরঙ্গে তরঙ্গায়িত হবে, ডুবে যাবো এরকম মনে হবে। হাদিসে আছে, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ তুফাইয়ুর রিহু মিন হুনা ইলা হুনা। ঈমানদারের উদাহরণ হলো লতার মতো, ক্ষেতের মতো। বাতাস থাকে ডানে বামে দৌড়াতে থাকবে, হেলাতে থাকবে, কিস্তি দৌড়তে থাকবে সমুদ্রের তরঙ্গে, কিন্তু সে কিস্তি ডুববে না। সেই লতা, হাদিস শরীফে আছে, সেই লতা মূল থেকে সে শিকড় থেকে সে উৎখাত হবে না। ডান দিকে হেলে পড়বে, বাম দিকে হেলে পড়বে। সকালে দেখবেন আপনার ক্ষেত ঠিকই আছে, আপনার সবজি বাগান ঠিকই আছে। ওয়ামাসালুল মুনাফিকি কাল হাত্তা তুস্তাহসাদা। মুনাফিকের উদাহরণ হলো বড় বৃক্ষের মতো, বিশাল বড় বৃক্ষ, কেউ তাকে হেলাতে পারে না। একদিন সে যেদিন পড়ে যাবে সেদিন আর সে দিন উঠতে পারবে না। এই মুনাফিক আমেরিকা, মুনাফিক ভারত, মুনাফিক চাইনা, অমুক তমুক, আর তাদের দ্বারা গোলামি করেন, অনেক দাপট দেখাবেন, এক দাপট এক বিশ্বাস হয়ে যাবে। ফরজুল সাহেবের দাপট কোথায় এখন? সাদ্দাম কোথায়? গাদ্দাফি কোথায়? অন্যরা কোথায়? রাশিয়া ইতিহাস হয়ে গেছে, আমেরিকাও আগামী ইতিহাস হয়ে যাবে। কাল रूस बेकार से देखा, आज इंडिया टूटते देखेंगे, हम बर्फ जिहाद के शोलों से अमेरिका चलता देखेंगे। এটা আরো আগের কথা ছিল। এটা এই কথাটা আমি এমনি বলতেছি, এটা আরো ২০ বছর আগে যেটা বলছে সেটা হচ্ছে কিনা এগুলো। হ্যাঁ, আল্লাহর শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে। আমাদের বাহিনীকে ইমানদার হওয়া উচিত। ডাবল স্ট্যান্ডার্ড ছাড়তে হবে। সর্বহারাদেরকে ছেড়ে দিলেন, হ্যাঁ, বলে এটা ভালো হয়ে গেছে। হাজার হাজার সর্বহারা। আসুন পরবর্তী চট্টগ্রামে কি হচ্ছে। আমি সেনাবাহিনীর বিভিন্ন স্তরে অনেক অফিসারদের সাথে বসা হয়, আমার কথাবার্তা হয়। জিয়াউর রহমানের আমলে যে নীতিটা ছিল, পরবর্তী চট্টগ্রামে বাঙালিদেরকে ওখানে নিয়ে মিশিয়ে দেওয়া, এটা ছিল জিয়াউর রহমান নীতি। এবং আমরা এই নীতির সাপোর্টার, এটাকে আমরা সমর্থন করি। জানি না আগামী দিনে তারা জিয়ারা কি চিন্তা ভাবনা করতেছে। এরা কি জিয়াউর রহমানের নীতিতে আছে নাকি অন্য কোন নীতিতে আছে, আল্লাহ ভালো করতে পারবেন। যারা বর্তমান বিএনপিতে আছেন,
আমি আশা করবো তার জিয়াকে আল্লাহ সুযোগ দিলে উনি যেন ভালো, ওনার বাবা অন্তত, ওনারা তো আমির মুমিনিন ওমর খাত্তাব হতে পারবেন না, মোল্লা ওমর আমির মুমিনিন ওমর হতে পারবেন না, অন্তত বিএনপির উচিত কমপক্ষে জিয়াউর রহমানের নীতির কোনো কিছুটা থাকার চেষ্টা করেন। উনি কি করেছিলেন, বাঙালিদেরকে নিয়ে সেখানে উনি রিপ্লেস করেছেন, ওই জায়গায় বাঙালিদেরকে তিনি পুনর্বাসন করেছিলেন। তো কি হয়েছে, এখন বাঙালি পাহাড়ি মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এখন হাসিনা আসার পরে যে নীতিটা নিল, দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি, বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায়। ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারে ফিরে নিয়ে আসা। জিয়াউর রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে, আর এখন কি হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা, পুলিশে ঢুকানো, আর্মিতে ঢুকানো, হয়তো আর্মিদের বেশি না জানি না আমি, বিভিন্ন নর্মালাইজেশন করাই থেকে এত কিছু করলেন, সবকিছু দিলেন, এবং আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এটা সেনাবাহিনীর, এটা আমি কাপুরুষতা বলবো না, বা অতি উদারতা ওরা যেটা দেখাচ্ছেন সেটা কি, যত মিটিং হয় পাদুচিটায় আমাদের লোকদের সাথে, ইসলামপন্থীদের সাথে, ইসলামী দলের সাথে, বা সেন্ট্রালে ঢাকায় চিটাগে বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয়, সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন। এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে। আমাদের আর্মির পক্ষে আমি দেখতে এখানে আর্মির অফিসার আছেন এখানে আমাদের অনুষ্ঠানে, আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে। কালকে দেখছেন আপনারা আর্মিটা মারতেছে, কিন্তু আর্মি করে একসাথে যায়নি। 1 2 3 4 আর্মি 2 পাহাড় 7 দেখছেন অবস্থা। আপনি বললেন জঙ্গি হয়ে এতক্ষণ কাশিমপুর কারাগার চালান হতো আপনার কথা ঠিক। ওরা প্রকাশ্যে বলতেছেন 1 2 3 4 আর্মি 2 পাহাড় 7, এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন ইসলামপন্থীর মুখে উচ্চারিত হয়নি। কিন্তু পার্বত্য সন্ত্রাসীরা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, পারতেছেন না। এবং এই যে কেএনএফ সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মি ভাইরা শহীদ হয়েছে, এটা আপনারা জানেন, তারা রক্তাক্ত হয়েছে। এরকম অনেক আর্মি লোকজন পার্বত্য চট্টগ্রামে শাহাদাত বরণ করেছে। আমার প্রশ্ন হলো, পার্বত্য সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে, সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে। এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি। বিএনপির সমস্ত আসামি বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মৌলানা শেখ ফরিদ সাহেব তো এই মামলার আসামি, তিনি কেন এখন কারাগারে আছেন? বাবর সাহেব যে মামলার আসামি, বিএনপির নেতারা এই মামলাতে ওলামায়ে কেরামও আসামি, তারা বের হতে পারেন নাই, কিন্তু ওনারা বের হয়ে গেলেন। জামাত ইসলামী, আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন, আমার আঙ্কেল চাচা, পলিটিক্যাল চাচা, আমার বাবার বন্ধু, এবং জামাত আজহার সাহেব, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আমার মন প্রতিষ্ঠিত আজহার সাহেব বের হয়েছেন। আপনার খুশি কিনা? আজহার সাহেব বের হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত। এবার কারাগারে আমি থাকলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে, বলে আমার খুব ফাঁসি হতে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বহাল, জাস্ট রিভিউ উনি মুক্তি পেয়েছেন। জুলাই বিক্রম না হলে তো ওনারা মুক্তি পেতেন না। জামাতের সাপোর্ট থাকলে তিনিও বের হয়ে গেলেন। তো যারা জামাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরো আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। ঠিক আছে আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে হাউজে কাউসার পানি পান করতে যখন যাবেন, আপনি হেফাজত নেতা, আপনি রেজাল্ট পার্টির নেতা, আপনি বিএনপির নেতা, জামাত ইসলামের নেতা, আপনি জোড়াই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন, এই যে আশিকুর রাসূল, এই যে ওলামায়ে কেরাম, শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে, তারা কিন্তু জামাত ইসলামের নেতা না, তারা বিএনপির নেতা না, তারা হেফাজতের পদধারী কর্মী না, তাই বলে তাদের জেল খাটতে হবে তাদের। ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে ঠেকার কিতাবে কি লেখা আছে, বন্দীদের ব্যাপারে কি লেখা আছে। লাউ উসিরা মুসলিমুন ফিল মাগরিব লাউ ওয়াজাবা আলা আহলিল মাশরিকি ফারজুহু ফাকআল ফাকু আনহু, বিভিন্ন আয়াতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান গ্রেফতার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাকে মুক্ত করা। কিতাবে লেখা আছে ফাকুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন, বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব, 1 দিরহাম যদি না থাকে, 1 টাকাও যদি না থাকে। আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে, এটা আমরা বুঝি। কি কনসার্ন? এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা ফুটে জুড়ে কিনা, আর আমাকে ভয় লাগা দিয়ে অনেকে, সেখানে বিদেশি গোয়েন্দা, দেশি গোয়েন্দা, এগুলো তো আমি ভয় করি না। আমাদের নিজেদের সংগ্রহ লোকরা বলে আরো উঠেছে, তুই যে তোমার বাইরে লাগবো, তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছ, যদি আর আবার কিছু ঘটায় তোমার সাথে জড়াবে।
ঠিক আছে? আমি বলি ইনশাআল্লাহ এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এটা কোনো ভয় পাই না, আপনার ঠিক ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ। আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো, তত মুসলিমদের প্রতি সিম্পিটি থাকবে আমাদের, তত আমরা তাদের সহযোগিতা পাবো। এখন একটা কথা করছে, এটা আমি প্রশাসনের নজর আনতে চাই, গোয়েন্দা সংস্থার নজর আনতে চাই। আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছেন, লাঞ্চ ডিনার, আর বড় সরকার কাছে কি বলে আপনি দেখছেন তো আমাদের দীর্ঘমণি সাহেব কিভাবে নামে, তারপর ওই শয়তানটা খালি মুখে জঙ্গি জঙ্গি বলতো, বদমাইশটা কি নাম তার, হাসান গিনু, তার গালের চেহারা দেখছেন তো। আমরা 1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানা দিতে, আর হাসান গিনুর হাসি দেখছেন তো কিরকম। ওরা আমি জানি তো জেলখানায়, আমি তো বলতে চাই না, কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন, মিনাস সাহেবের ভাই তিনি, আমাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইতো এগুলো, কারাগারও আমরা জানি কি হচ্ছে এগুলো। ওরা দিব্যি শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে তো মাত্র পিছনে হ্যান্ডকাপ, আর আমি পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে এটা, আর পাবলিক খুশি হয়ে গেছে, ওদেরকে পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে, ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয়, তারা তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে দেখেন কোনো পানিশমেন্ট নেই, কারণ শ্বশুর বাড়িতে আছে। আর ইসলামপন্থী ভাইদেরকে, মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে এই যে টাঙ্গাইলে, কাউকে কিশোরগঞ্জে, কাউকে এই কারাগারে, ওই কারাগারে বিকৃত বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে মানবতার জীবনযাপন করতে থাকতো। একজন আলেম ওরা জামিন হয়েছে, মহাসাহিদের মানুষ, বৃদ্ধ অসহায় মানুষ, এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে, আপনাকে বোম মারবে না। এক কারাগার বলতেছে যে ওনার ছাড়া শেষ, আর কারাগারের দায়িত্ব বলতেছে ওনার সাথে আরো বাকি আছে। আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কি খেলা খেলতেছে বাইরে। এখন উনি যদি জমাতের নেতা হতেন, বিএনপি নেতা হতেন, ঠিক আছে বের হয়ে যেতেন। আমি বিগত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করছি। যাই হোক, তারপর আমরা আইনের দিকে আগাবো, আমরা সেটা আইনিভাবে লড়াই করার চেষ্টা করবো। যাদেরকে জঙ্গি বলে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ভিকটিম বানানো হচ্ছে, এখানে কত মেধাবী আছে, সাইমন কত মেধাবী ছেলে, কত মেধাবী। রাষ্ট্রের উচিত এদের নেতাকে ব্যবহার করা। আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্বের কথা বলতেছি, আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল, আমরা এবং হেফাজত ইসলামের ওই দান দাবার দায়িত্বশীল না, আমরা কিছু মনে করতে পারি না আপনার কথা। আমরা কোরবানিওয়ালা দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি, আমরা আগামীতে আল্লাহর জন্য করবো। 2013 সালে 7 পর্যন্ত এমনি আন্না আসে নাই। আল্লাহ রসুল হিসাবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন, আমরা বুঝিয়ে গেল, কিন্তু অতীতের পর্দা নাড়ায় যে কাজগুলো আল্লাহ বাবুল সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজত উত্থান হয়, মাত্র 2-4 পর্যন্ত আমরা ছিলাম মাহমুদ শফি সাহেবের সাথে। নাহলে এই 7 পর্যন্তরে হাটারি থেকে 7 পর্যন্ত হেফাজত আসা সম্ভব ছিল না কোনোদিন। ওই ইতিহাস আমরা রচনা করেছি, এটা আমি তাহাদুস বিন আমাদের বলতেছি। আমরা এক ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা, ওই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যোগ্যতা না তৌফিক, সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ গড়ব। তরুণদের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের মধ্যে আমরা জানি, কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে। রাষ্ট্র মনে করে আমরা কোনো জঙ্গিবাদ ফঙ্গিবাদের কোনো মদতদাতা কিনা আমরা। আরে ভাই, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কি জঙ্গিবাদ? হ্যাঁ, সন্ত্রাসী যারা বিশ্ব সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের বরাবরই আমাদের বয়ান স্পষ্ট থাকবে। আমাদের এদের বিরুদ্ধে জিহাদ করা, এদের জঙ্গিবাদ হলে জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মপর। ভারত এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত 17 বছর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুমখুন হয়েছে, আমরা তো এখন নিরীহ পুলিশদের ধরতেছি, আমাদের এলাকাদেরকে। এর পিছনে বিদেশে মদত ছিল, এর পিছনে হাসিনা পতনে 48 ঘন্টা আগেও, 24 ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনা পতন ঘটবে। তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমানোর জন্য এটা আল্লাহর বিরুদ্ধে হাত কাজ করেছেন। এদেরকে আপনার সন্ত্রাসী বলবেন না, যারা জুলাইতে গণহত্যা করেছে। এই আমাদের কিভাবে ফিরে আসতে চাই? আমার জিএমবি 2-1 লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেল, কত সংখ্যা নিষিদ্ধ হয়ে গেল। আমি জানি না আনসার ইসলামের কোনো সংখ্যা আছে কিনা, বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থা কি বাংলা টিম জসিম রহমান সাহেব যেটা বলে থাকে, ওনাকে মানে যেটা চেয়ারম্যান, এটা প্রধান। আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে, আল্লাহ কয়েক হাজার লোক মারা গেছে, আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে ওর মাত্র। এই সব নিষিদ্ধ সংগঠন, সব নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, কত হাজার লোক দেখলাম হিজবুত তাহরিরে।
আর আওয়ামী লীগ এত রক্ষণ করার পরেও আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলতেছে। জাতিসংঘে ভাষণ দিচ্ছে মুসলিম দেশের লোকরা, জাতিসংঘের সব দপ্তরে নেতানিয়াহু মতো একজন জঙ্গি, একজন সন্ত্রাসী, সে কেউ জাতিসংঘে গিয়ে এসে ভাষণ দিতে পারে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা বিচারিতা, এটা দ্বিমুখী নীতি, দ্বিমুখী নীতি, এটা রাষ্ট্রকে বুঝতে হবে ভালো করে। সুতরাং জঙ্গি ফোবিয়া, ইসলাম ফোবিয়া থাকতে হবে। এটা আমরা ইনশাআল্লাহ তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি, কথা বলবো তরুণদের সাথে। সাপের লেজে আমরা কখনো আঘাত করি না। সাপের মাথা ইসরায়েল, ওটা আমরা চিনি ভালো করি। আমার ইসরায়েলের মাথা হচ্ছে কোথায় সেটা আমরা জানা আছে। এইসব রেস্টেজ নিয়ে মাথা না কামার জন্য আমরা তরুণদেরকে বলি যে গোয়েন্দা হচ্ছে টেনশন দরকার নেই, জানি দরকার নেই। এক দেশের রহমান সাহেব কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তৌহিদের দাওয়াত দিচ্ছেন, কথা ঠিক কিনা? উনি কি কারাগার থেকে বের হয়ে উনি কি পাহাড় জঙ্গলে বোমা মারার জন্য উনি কি কোনো গোপন করে আস্থা তৈরি করছেন নাকি? তিনি জসিমুদ্দিনের লড়াই, এটা কুফফারের মাথার সাথে লড়াই, যারা বাইতুল মুকদ্দাস দখল করে আছে, যারা আল্লাহর মসজিদকে যারা ধ্বংস করে যাচ্ছে না, ভারত এই পুরো অঞ্চলে যারা ইসলাম নির্মূল করতে চায়। ঘরে কখনো আমরা বলি না তরুণদেরকে দাওয়াতের কাজ বাদ দিয়ে তরুণদেরকে সচেতন হওয়ার জন্য আমরা কখনো বলি না। আমরা যত বেশি মুসলিমদের বিশেষ সিম্পিতি দেখাবো, তত বেশি আমরা মুসলিমদের উপর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। তারা আমাদের দিক নির্দেশনা শুনবে, আমাদের কথা শুনবে, আর তাদেরকে আমরা চিনতে চাইলে আসলে এখানে একটা কনস্পাইরি আছে। আমি এটা বলে দিচ্ছি, আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু সূক্ষ্ম কনস্পাইরি আছে। মানে আপনি তাকে দমাবেন, তাকে কষ্ট দিবেন, তাকে ইয়ে করবেন, সে যেন আবেগপ্রবণ হয়ে কোনো না কোনো ভিডিওটা ঘটে যায়। এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত, এগুলো আমাদের বোঝার দরকার। হুট করে কারাগার থেকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেওয়া, কেন? এটা উস্কানি দেওয়া। বিগত 1-1.5 বছরে এই রাজপথে কত আন্দোলন হয়েছে, কথা ঠিক কিনা? ইউনুসের বাসভবন ঘেরা হয়েছে, এটা হয়েছে, কিন্তু মুজাহিদদের নামে জঙ্গি সংগঠনের কথা বলে বাংলাদেশে কোনো একটা ইট কেউ ফুটেছে বাংলাদেশের মধ্যে পারবেন 1 বছরে? আফসোসের বিষয়। এরপর তারা হিসাব পাবেন, শেখ মুজিবুর ঘর বানছেন, ঠিক আছে, এটা কি কাশিমপুর থেকে জঙ্গিরা বেরিয়ে বানছিল নাকি ঘরটা? এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক মারা যায় নাই, বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয় না মানুষ? কারা করেছে হত্যা? এরাই তো করেছে, যারা জুলাই বিপ্লবী ছিল তারাই। আর মানুষ মরে নাই, সেনাবাহিনীর লোকজন মরে যায়, পাহাড়ে মারা যায় নাই। কোথায় পেলেন আপনি জঙ্গি ফুবিয়া, জঙ্গি এই যুদ্ধগুলো? এগুলো বন্ধ করতে হবে। বরং আমরা মনে করি আগামী দিনে যদি কোথাও কোনো কিছু ঘটে, বাংলাদেশে কোনো শান্তিপূর্ণ ব্যাঘাত করতে চাই, আমরা মনে করবো নিঃসন্দেহে এখানে দেশি বিদেশি কোনো চক্রান্ত এখানে আছে। এখানে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ কোথায় দাওয়াতের কাজ করতে হবে। এটা দাওয়াতের ফিল্ড, ম্যাচুরিটি প্রজ্ঞা জ্ঞান দরকার আমাদের সংস্থাগুলো, আমাদের রেজিমগুলো। এখন শাহজাহানের চরিত্র হয়ে গেছে অনেকের মধ্যে, এই চরিত্রটা আমরা বরদাস্ত করবো না। এটা বিষয়টাকে মানবিকভাবে ভাবতে হবে। আমরা যেহেতু মামলা নিয়ে কাজ করি, হাসিনা আমলের মিথ্যা মামলা, এখন সরকার কি বলে জানেন? গোয়েন্দা সংস্থা বলে আমরা কি করবো, এটা আইনি প্রক্রিয়া। আরে কি আইনি প্রক্রিয়া? এখন 160 দিলে এটা মানতে হবে? আমার পিটাইয়া বলছে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে জয়েন্ট বাবুনগরী, উনি 1 নম্বর আসামি, উনি ক্রিমিনাল। আমরা 21 সালে জয়েন্ট বাবুর নেতৃত্বে পুরো দেশে আমরা সন্ত্রাস সৃষ্টি করছি, আমরা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করছি। আমার থেকে জিনিসে 160 করছে, হ্যাঁ বাবা কমপক্ষে 20-30 জন থেকে 160 নিয়েছে। আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো অনেকগুলো প্রত্যাহার হয়েছে। এরকম 164 কাশিমপুর কারাগার যত আসামি আছে, একটা প্রমাণ সেটা 164 মারতে আপনি শাস্তিগুলো কিরকম জানেন? লজ্জাস্থানে সুযোগ গেছে, লজ্জাস্থানে সুযোগ। এখনো একটা ভাই আছে, তার এখন তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, লোকের মধ্যে সুই দিয়ে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগানো হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর রেপ আমি নাম ধরে বলতেছি। এবং তার থেকে শিখছে সিটিডিসি, বিদেশি জার্নালে উঠছে, বিদেশি পত্রিকায়। আমি জানতে চাইলাম যে আমাকে কেন বিদেশ জঙ্গি বলা, আমাকে ভারতকে কেন জঙ্গি বলা হচ্ছে, ভারতে, ফ্রান্সে, আমেরিকায় কেন জঙ্গি বলা হচ্ছে? তখন ওখান থেকে তারা জবাব দিল, বিদেশিরা অর্থাৎ বিদেশি জার্নালগুলো বললো যে আমাদেরকে সিটিডিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় তোমরা জঙ্গি, এটা ওরাই বলে আমাদেরকে। এবং একটা কথা তারা বললো যে তোমাদের বিদেশি জেলেস্টার নাম নিয়েছে, ফ্রান্সের কিছু সংস্থা, তারা জেলেস্টার নাম নিয়ে বলবো
ডেলি স্টেট তোমাদের বিরুদ্ধে বলে, আমরা ডেলি স্টেট দেখে আমরা তোমাদেরকে জঙ্গি বলবো। সুতরাং এই ডেলি স্টেট কাদের, এই সিটিডিসি কাদের? বাংলাদেশে এই বিষয়ে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোকে আমাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এখানে নতুন কোনো হাসান কোনো ইউনিট জন্ম হয়েছে না, এখানে বরখাস্ত করা হবে। এখানে আমাদের ভাইয়েরা আপনার অনুষ্ঠান শেষ হবে কিন্তু এখানে থাকবেন, আমাদের অনেক সময় মেহমানরা আছেন, আপনারা অনুষ্ঠান শেষ হবে কিন্তু বসে থাকার মানে হলো কারাগারে মজলুম ভাইদের পক্ষে আপনাদের অমর অনশনের মতো এটা কাপের মতো আপনার এটা কাপের সব পাবেন আপনার ইনশাআল্লাহ। আপনারা চলে গেলেন, উঠে গেলেন, আয়োজকটা মন খারাপ হয়ে যাবে। সম্মানিত মেহমানরা আসছেন, যারা এখানে মেহমানরা আসছেন তারা ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী কান্ডারি ইনশাআল্লাহ।